ইউনিট 5 হিউম্যান ফিজিওলজি ইন্ট্রোডাকশন পার্ট। আচ্ছা, ইন্ট্রোডাকশন পার্টটা ইম্পর্ট্যান্ট এই কারণ হিউম্যান ফিজিওলজির মধ্যে বেশ কিছু টার্মগুলো আছে যেগুলো একটু কমপ্লিকেটেড, তাদের মধ্যে খুব সামান্য পার্থক্য থাকে, সেই কারণে এটা বলা। হিউম্যান ফিজিওলজির ক্ষেত্রে যদি ফিজিওলজি টার্মটাকে আমরা দেখি, তাহলে এর স্বাভাবিক অর্থ কিন্তু প্রকৃতি বিষয়ক জ্ঞান। এই অর্থটিকেই বা প্রকৃতি বিষয়ক জ্ঞানটাকেই আমরা বলবো ফিজিওলজি। কিন্তু প্রথম জিন ফার্নেল, যিনি এই প্রকৃতি বিষয়ক জ্ঞানটিকেই বা ফিজিওলজি শব্দটিকে ব্যবহার করেছিলেন চিকিৎসা ক্ষেত্রে। তো সেক্ষেত্রে এর সংজ্ঞাটিও বেশ কিছুটা পরিবর্তন হয় এবং সেক্ষেত্রে আমরা নামটা দেখব যাকে বলা হয়েছে হিউম্যান ফিজিওলজি, অর্থাৎ মানুষের ক্ষেত্রে কার্যপ্রণালী, বা এই ফিজিওলজির আরেকটি আক্ষরিক অর্থ আমরা বলতে পারি যেটার ক্ষেত্রে বলা হয় প্রাণীর কার্যাবলী। সেটিকেই জিন ফার্নেল ব্যবহার করেন পরবর্তী ক্ষেত্রে হিউম্যান ফিজিওলজি অর্থাৎ চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। এক্ষেত্রে আমরা প্রথম যেটা দেখব সেটা হচ্ছে হিউম্যান ফিজিওলজি বা শরীরবিদ্যার ক্ষেত্রে। এই শরীরবিদ্যার ক্ষেত্রে যদি এটা মানুষের হয়ে থাকে তাহলে হিউম্যান ফিজিওলজি, যদি অন্য কোনো জীবের ক্ষেত্রে হয় তাহলে সেই অনুযায়ী এদের নামকরণ হয়ে থাকে। যেমন ব্যাকটেরিয়া ফিজিওলজি বা ভাইরাস ফিজিওলজি। তো ব্যাকটেরিয়াল ফিজিওলজি মানে অর্থাৎ এক্ষেত্রে ব্যাকটেরিয়ার দেহের গঠন সম্পর্কে জানবো বা তাদের প্রকৃতি বা তাদের সম্পর্কে, তাদের কার্যাবলী সম্পর্কগুলোতে জানবো। যদি সেল ফিজিওলজি হয় তাহলে কোষ সম্পর্কিত শরীরবিদ্যার অন্তর্গত হয়ে থাকে। মূলত শরীরবিদ্যা বা যে ফিজিওলজিটি থাকছে সেগুলির ক্ষেত্রে আরও অন্যান্য ভাগগুলি হলো হিউম্যান ফিজিওলজি, অর্থাৎ যেখানে আমরা কি পড়ব, মানব সম্পর্কে বা মানুষের দেহের ক্ষেত্রে অধ্যয়ন করব। ফিজিওলজি ছাড়া আরও কয়েকটি এর আনুষঙ্গিক বিষয় সম্পর্কে জানব, যেমন আসছে মরফোলজি। মরফোলজি হলো কোনো জীবের বাহ্যিক গঠনকে বলা হয় মরফোলজি। মরফোলজির ক্ষেত্রে ধরা যাক এটি একটি জীব, তাহলে এর বাইরের, দেহের বাইরে কতগুলি অংশ থাকছে এটিই হচ্ছে মরফোলজির অন্তর্গত। অর্থাৎ জীববিদ্যার যে শাখায় জীবের বাহ্যিক গঠন সম্পর্কে অধ্যয়ন করা হয় তাকেই বলা হচ্ছে মরফোলজি রূপে বলা হয়ে থাকে। এছাড়াও বিভিন্ন অংশগুলোর মধ্যে একটি পার্ট আসছে অ্যানাটমি। অ্যানাটমির ক্ষেত্রে আমরা বলতে পারি জীবের আভ্যন্তরীণ প্লাস বাহ্যিক গঠন অর্থাৎ মরফোলজিক্যাল স্ট্রাকচার এবং তাদের অবস্থান, এদেরকেই একত্রে আমরা বলতে পারি অ্যানাটমি। তাহলে অ্যানাটমির ক্ষেত্রে কোনো একটি জীবের দেহের বাইরের গঠন, তার আভ্যন্তরীণ গঠন এবং ওই অংশটি কোন স্থানে অবস্থান করছে তাকেই আমরা বলবো অ্যানাটমি। এছাড়া আরও একটি অংশ আসছে যার নাম হিস্টোলজি। হিস্টোলজি এক্ষেত্রে এটি আসছে কলাস্থানিক গঠন, কলাবিদ্যা, অর্থাৎ টিস্যুগুলোর কার্যকারিতা বা টিস্যুর অবস্থান কোন কোন অংশে থাকছে সে সম্পর্কে আমরা দেখব। তো এদের প্রাথমিক যে অংশটা সেটা হচ্ছে অ্যানাটমি। অ্যানাটমি সম্পর্কে প্রথম বলেন অ্যান্ড্রিয়াস ভিসালিয়াস, যিনি তার বই অ্যানসিয়েন্ট হিউম্যান অ্যানাটমিতে উল্লেখ করেন। তো ইনি সেখানে প্রথম অ্যানাটমি অর্থাৎ ডিসেকশন সম্পর্কেও কিছু ব্যাখ্যা দিয়েছিলেন। অ্যানাটমির ক্ষেত্রে বা এই ডিসেকশনের ক্ষেত্রে যদি আমরা দেখি, অ্যানাটমিকে আমরা দুটো পর্যায়ে ভাগ করতে পারি। অ্যানাটমি দুটো পর্যায়ের মধ্যে একটিকে বলা হচ্ছে সিস্টেমেটিক অ্যানাটমি এবং অপরটিকে বলা হয়েছে রিজিওনাল অ্যানাটমি। সিস্টেমেটিক অ্যানাটমি মূলত আমাদের দেহে যত রকমের তন্ত্র থাকে, যেমন পৌষ্টিকতন্ত্র, শ্বাসতন্ত্র, এই সমস্ত তন্ত্রগুলো বা সিস্টেমের সঙ্গে যুক্ত হয়ে যে অ্যানাটমিগুলো আলোচনা করা হয় সেগুলোকে আমরা বলতে পারি সিস্টেমেটিক অ্যানাটমি, বা এক কথায় বলতে পারি আমাদের দেহের তন্ত্র সম্পর্কে অধ্যয়ন। রিজিওনাল হলো তন্ত্রের মধ্যে কোন বিশেষ ধরনের অঙ্গ থাকছে অর্থাৎ অর্গান থাকছে এবং তাদের সম্পর্কে যে অধ্যয়নগুলো থাকছে সেগুলোকে আমরা বলছি রিজিওনাল অ্যানাটমি রূপে বলা হয়ে থাকে। অ্যানাটমির পরবর্তী অংশের ক্ষেত্রে অ্যানাটমির খুব গুরুত্বপূর্ণ একটি অংশ হলো যে কোন তলে
ডিসেকশনগুলো করা হয়ে থাকে, অর্থাৎ অ্যানাটমিক্যাল প্লেন। এক্ষেত্রে অ্যানাটমিক্যাল প্লেনকে আমরা মূলত তিনটে ভাগে ভাগ করতে পারি। প্রথম যে তলটি থাকছে তাকে বলা হচ্ছে স্যাজিটাল তল, দ্বিতীয়টি যেটি আসছে সেটিকে বলা হচ্ছে করোনাল, এবং তৃতীয় যেটি আসছে সেটিকে বলা হচ্ছে হরাইজন্টাল। স্যাজিটাল তলের ডিসেকশানের ক্ষেত্রে বা এক্ষেত্রে যদি আমরা কোনো জীবকে কাটি বা উপর থেকে ডিসেকশান করি, এক্ষেত্রে জীবদেহ দুটি অংশে বিভক্ত হয়, একটা ডান দিক এবং অপরটি হচ্ছে বাম অংশ। ধরা যাক এটা একটা জীবদেহের ক্ষেত্রে, তাহলে একে যদি আমরা ডিসেকশান করি এইভাবে, তাহলে একটা দিকে ডান দিক, অপর দিকটি কি আসছে বাম দিকের ক্ষেত্রে। করোনাল ডিসেকশানের ক্ষেত্রে যদি আমরা দেখি, এক্ষেত্রে ডিসেকশানটা একটু আলাদা প্রকৃতির হবে, এক্ষেত্রে সম্মুখ এবং পশ্চাৎ অংশের ক্ষেত্রে, অর্থাৎ জীবদেহের ক্ষেত্রে যদি অংশ থাকে তাহলে এটিকে যদি আমরা ডিসেকশান এইভাবে করে থাকি, তাহলে সেক্ষেত্রে আমরা দুটো অংশ পাবো, একটা অঙ্কদেশ এবং অপর একটি অংশ হচ্ছে পৃষ্ঠদেশ। আমরা ভাবতে পারি এরকমভাবে, কোনো একজন মানুষকে এমনভাবে কাটা হলো যার পেছনের দিকে শুধু মেরুদণ্ড অংশ গেল আর সামনের দিকের উদর অংশ যাচ্ছে, তাহলে এইভাবে যদি ডিসেকশন হয় তখন তাকে বলা হচ্ছে করোনাল, বা এই তলটিকে বলা হচ্ছে করোনাল তল। এক্ষেত্রে একটা পাবো অঙ্কদেশ, যেটির আরও একটি নাম ইংরেজির ক্ষেত্রে, এটা পড়ে রাখা ভালো কারণ পরবর্তী ক্ষেত্রে এই টার্মগুলো আসে, যেটাকে বলা হচ্ছে ভেন্ট্রাল, এবং পৃষ্ঠদেশের অংশকে বলা হচ্ছে ডরসাল পার্ট। সবার শেষে আসছে হরাইজন্টাল পার্টে। এক্ষেত্রে যদি কোনো জীবদেহকে কাটা হয় তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাবো দুটো তলে বিভক্ত হবে, একটা ঊর্ধ্ব অংশ এবং অপরটি হচ্ছে নিম্ন অংশের ক্ষেত্রে। তাহলে এই গেল আমাদের অ্যানাটমিক্যাল প্লেনের ক্ষেত্রে, অর্থাৎ যে যে তলে আমরা জীবগুলোকে বিভিন্নভাবে বিভক্ত করতে পারি। এর পরবর্তী অংশের ক্ষেত্রে আমরা যেটা দেখব সেটা হচ্ছে মানব দেহের বাহ্যিক গঠনের ক্ষেত্রে। মানব দেহের বাহ্যিক গঠনের ক্ষেত্রে মানবদেহের বাহ্যিক গঠন এটা বেশিরভাগটাই তোমরা জানো। সেক্ষেত্রে ধরো আমাদের মরফোলজিক্যাল স্ট্রাকচার বললেও বলা যেতে পারে যে আমাদের কতগুলি হাত, পা, কান, চোখ, মুখ, এই সমস্ত অংশগুলোই মানবদেহের বাহ্যিক গঠনে আসছে। তবে এর পরবর্তী সেটি একটু ইম্পর্টেন্ট অংশ, যেটাকে বলা হচ্ছে দেহগহ্বর বা বলা হয়েছে বডি ক্যাভিটি। বডি ক্যাভিটির মধ্যে প্রধান দেহকে বা দেহের যে গহ্বরগুলো থাকছে সেটাকেও আমরা তিনটে ভাগে বিভক্ত করতে পারি, একটি বক্ষগহ্বর, একটি আসছে উদর গহ্বর এবং অপরটি বস্তি গহ্বর। বক্ষগহ্বরের ক্ষেত্রে অপর নাম থোরাসিক, উদর গহ্বরের ক্ষেত্রে অ্যাবডোমিনাল এবং বস্তি গহ্বরের ক্ষেত্রে অপর নাম পেলভিক ক্যাভিটি। তো এই সমস্তগুলোই আমাদের ভেন্ট্রাল পার্টে বা ভেন্ট্রাল ক্যাভিটি। ভেন্ট্রাল ক্যাভিটি মানে সম্মুখের ক্ষেত্রে, ডরসালের ক্ষেত্রে অর্থাৎ পৃষ্ঠদেশীয় ভাগের ক্ষেত্রে হবে। তো আমাদের ভেন্ট্রাল পার্টের ক্ষেত্রে আমাদের দেহগহ্বরকে মূলত তিনটে ভাগে ভাগ করা যায়, একটি থোরাসিক, একটি অ্যাবডোমিনাল ক্যাভিটি এবং অপরটি হচ্ছে পেলভিক ক্যাভিটি। এক্ষেত্রে যদি আমাদের দেহের গঠনের ক্ষেত্রে আমরা দেখি, দেহের গঠনের ক্ষেত্রে ছবিটিকে দেখলে আমরা অনেকটা এরকম গঠন দেখতে পাবো, যেক্ষেত্রে আমরা দেখব যে থোরাসিক অর্থাৎ আমাদের মূলত ফুসফুস যে অংশটা জুড়ে থাকছে সেটিকেই বলা হচ্ছে থোরাসিক ক্যাভিটি। এর পরবর্তী ক্ষেত্রে থাকছে আমাদের মাসেলস একটি, যেটিকে বলা হচ্ছে ডায়াফ্রাম। ডায়াফ্রামের ঠিক নিচে অর্থাৎ আমাদের পেটের ভেতরের দিকের যে গহ্বরটাকে সেটাকেই বলা হচ্ছে অ্যাবডোমিনাল গহ্বর বা যেটাকে বলা হচ্ছে উদর গহ্বর, এবং তারও পরবর্তী ক্ষেত্রের যে গহ্বরটি থাকছে এটিকে বলা হচ্ছে পেলভিক গহ্বরের ক্ষেত্রে বলা হয়। তাই যেহেতু এই তিনটে অংশের ক্ষেত্রে সামনের গহ্বর, সেই কারণে এগুলোকে বলা হতে পারে ভেন্ট্রাল
ক্যাভিটির অন্তর্গত। এছাড়াও আরও অনেকগুলি ক্যাভিটি থাকে, তাদের মধ্যে যেমন ভার্টিব্রাল ক্যাভিটি থাকছে, ক্রেনিয়াল ক্যাভিটি, এগুলো উপস্থিত থেকে থাকে। তাহলে এই হলো আমাদের দেহ গহ্বর। তবে আমাদের ক্ষেত্রে পড়ার মধ্যে যেটুকু আছে সেটাই তিনটে, একটি থোরাসিক, একটি অ্যাবডোমিনাল, আর একটি হচ্ছে পেলভিক ক্যাভিটির ক্ষেত্রে। পেলভিক ক্যাভিটির পরবর্তী ক্ষেত্রে যে অংশটা আসছে সেটি হলো পেরিটোনিয়াম। পেরিটোনিয়াম মূলত আমাদের উদর গহ্বরের ক্ষেত্রে অবস্থান করে, উদর গহ্বরের মধ্যে অবস্থান করছে এবং আমাদের অন্তর্যন্ত্র বলতে এখানে হতে পারে আমাদের লিভারের অংশ, হতে পারে আমাদের ক্ষুদ্রান্ত, বৃহদন্ত্র, এগুলোকেই বলা হচ্ছে অন্তর্যন্ত্রের ক্ষেত্রে। এই অন্তর্যন্ত্রগুলি তন্তুময় কলা দ্বারা, সেই অংশকেই বলা হচ্ছে পেরিটোনিয়াম মেমব্রেন বলা হয়ে থাকে। পেরিটোনিয়াম মেমব্রেন আমাদের উদর গহ্বরে অবস্থানের কালীন এদের বাইরের দিকের যে অংশগুলো থাকে বা বাইরের দিকের যে স্তর পেরিটোনিয়াম, তাকে বলা হয় প্যারাইটাল, এবং ভেতরের স্তরকে বলা হয় ভিসেরাল। সিম্পলি না মনে থাকলে ভেতরের, তো ভিসেরাল, ভেতরের অংশগুলোকে বলা হচ্ছে ভিসেরাল। এবং এই দুজনের উপস্থিতির জন্য এখানে এক প্রকারের গহ্বর লক্ষ্য করা যায়, যে গহ্বরটিকে বলা হচ্ছে পেরিটোনিয়াল গহ্বর। এক্ষেত্রে এই প্যারাইটাল এবং ভিসেরাল এগুলি স্কোয়ামাস এপিথেলিয়াম দ্বারা গঠিত হয়। স্কোয়ামাস এপিথেলিয়াম দ্বারা গঠিত হয়ে থাকে। স্কোয়ামাস এপিথেলিয়াম এক প্রকারের কলা, যেটা পরবর্তী ক্ষেত্রে তোমরা চ্যাপ্টারগুলোতে জানবে। আমাদের উদর গহ্বরের ক্ষেত্রে এটা কিভাবে অবস্থান করে? ধরা যাক এটা আমাদের উদরের অংশ, এদের মধ্যেই একটি মেমব্রেনাস পার্ট যেটা আমাদের পেরিটোনিয়াম পর্দা, এই অংশগুলোর মধ্যেই উপস্থিত থাকছে আমাদের বিভিন্ন অঙ্গগুলো। তো এটা তোমরা এরকমভাবেও ভাবতে পারো যে একটি ঘরের মধ্যে একটা বড় আকারের বেলুন রেখে দেওয়া আছে, যেটা বায়ু পরিপূর্ণ। এরপর যদি আমরা এর মধ্যে প্রবেশ করি, তাহলে আমাদের একটা অংশের সঙ্গে কি হবে, সম্পূর্ণরূপে বেলুনের মেমব্রেনটা আমাদের দেহের বাইরে উপস্থিত থাকবে। ঠিক একই রকম পেরিটোনিয়াম পর্দাও এই একইভাবে অবস্থিত। পেরিটোনিয়াম পর্দার ছাড়া এখানে আমাদের পেরিটোনিয়ামের মতোই আর কয়েকটি নাম থাকে, যেমন তাদের মধ্যে আসছে পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়াম যেটা, সেটা হৃৎপিণ্ডের সঙ্গে যুক্ত থাকে। এছাড়া আসছে প্লুরা, যেটা আমাদের ফুসফুসের বাইরে থাকে, পেরিটোনিয়াম এক্ষুনি বললাম। আর একটা থাকছে মেনিনজেস, যেটা আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অর্থাৎ সিএনএসের বাইরের আবরণ। এটা তোমরা ক্লাস 10-এর ক্ষেত্রে পড়েছো। তো এই গেল আমাদের পেরিটোনিয়ামের অংশের ক্ষেত্রে। অবশ্যই এটা মনে রাখবে, উদর গহ্বরের ক্ষেত্রে যে অন্তর্যন্ত্রগুলো থাকে তার বাইরে আবরণ, তন্তুময় আবরণ থাকে। এরা মূলত স্কোয়ামাস এপিথেলিয়াম দিয়ে গঠিত হয়ে থাকে। এবারে আসছে আমাদের দেহের ক্ষেত্রে উপস্থিত বিভিন্ন তন্ত্রগুলোর ক্ষেত্রে। আমাদের দেহে কত রকমের তন্ত্রগুলো উপস্থিত থাকছে সেই ক্ষেত্রে। তো আমাদের দেহে যে সমস্ত তন্ত্রগুলো উপস্থিত থাকে তাদের মধ্যে সবথেকে বাইরে থাকছে ত্বকের অংশ। তো এক্ষেত্রে আমরা বলতে পারি ত্বকীয় তন্ত্র। তো ত্বকীয় তন্ত্রের ক্ষেত্রে এপিডার্মিস এবং ডার্মিস এই দুটো অংশ নিয়ে গঠিত, যা আমাদের দেহের বাইরে অবস্থান করে এবং দেহের ভেতরের সমস্ত অঙ্গগুলোকে রক্ষা করতে সাহায্য করে থাকে। এছাড়া থাকছে আমাদের কঙ্কালতন্ত্র। কঙ্কালতন্ত্রের ক্ষেত্রে আমাদের দেহের কাঠামো প্রদানের ক্ষেত্রে সাহায্য করে থাকে। সংবহন তন্ত্র, যেটা আমাদের দেহে রক্ত, লসিকা, যাদের মধ্যে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা থাকে, সেগুলোই আসছে সংবহন তন্ত্র। আমাদের দেহে উপস্থিত থাকছে পেশিতন্ত্র, কারণ আমাদের দেহের সমস্ত অস্থিগুলো যেগুলোকে আমরা নাড়াতে পারি বা চলন গমনে সাহায্যকারী অংশরূপে উপস্থিত থাকছে পেশিতন্ত্র। এছাড়াও শ্বাসতন্ত্র, পৌষ্টিকতন্ত্র। শ্বাসতন্ত্র আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে যুক্ত। পৌষ্টিকতন্ত্র আমাদের মুখ থেকে পায়ু অবধি বিস্তৃত, যা খাদ্য পরিপাকের ক্ষেত্রে সাহায্য করে থাকে। এছাড়া থাকছে স্নায়ুতন্ত্র, রেচনতন্ত্র। স্নায়ু আমাদের দেহের মধ্যে বিভিন্ন সংকেত পরিবহনের ক্ষেত্রে সাহায্য করে। এবং রেচনতন্ত্র, এটা আমাদের দেহের মধ্যে যত দূষিত উপাদান বা রেচন জাতীয় পদার্থ বলা যেতে পারে, সেগুলোকে দেহ থেকে নিষ্কাশনের ক্ষেত্রে সাহায্য করে। এছাড়া থাকছে আমাদের দেহে অন্তঃক্ষরাতন্ত্র।
যা মূলত হরমোন উপাদান ক্ষরণের ক্ষেত্রে সাহায্য করে, এবং প্রজননতন্ত্র। প্রজননতন্ত্র স্ত্রী পুরুষের ক্ষেত্রে আলাদা হয়। তো এক্ষেত্রে আমরা দেখব যে সংবহনতন্ত্র বা কঙ্কালতন্ত্র কী কী অংশ নেয়। ত্বকের ক্ষেত্রে তো সাধারণভাবে শুধুমাত্র ত্বকীয় অংশ থাকছে, এখানে বিভিন্ন প্রকারের গ্রন্থিও থাকে, ঘর্মগ্রন্থি, সিবাম অংশ। কঙ্কালের ক্ষেত্রে বিভিন্ন রকমের অস্থির ক্ষেত্রে বলা হয় অস্থি, তরুণাস্থি। স্নায়ুতন্ত্রের ক্ষেত্রে নিউরন, নিউরোগ্লিয়া। সংবহনের ক্ষেত্রে হৃৎপিণ্ড থেকে শুরু করে আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেট এদের কথা। পেশিদের মধ্যে থাকে ঐচ্ছিক, অনৈচ্ছিক বা হৃৎপেশি। রেচনতন্ত্রের সঙ্গে যুক্ত আমাদের বৃক্ক প্রধান অবশ্যই, এছাড়াও যকৃৎ থাকে, ত্বক থাকে। প্রজনন স্ত্রী এবং পুরুষ উভয় প্রজননতন্ত্র আলাদা আলাদা দেহে অবশ্যই থাকছে। শ্বাসতন্ত্রের ক্ষেত্রে ফুসফুস প্রধান অংশ, এছাড়াও অন্যান্য অংশগুলো থাকছে। পৌষ্টিকতন্ত্রের ক্ষেত্রে পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদন্ত্র। অন্তঃক্ষরার ক্ষেত্রে অগ্নাশয়, যেখানে পরিপাকতন্ত্রের মধ্যেও অন্তর্গত এবং বিভিন্ন প্রকার হরমোন ক্ষরণের ক্ষেত্রেও সাহায্য করে থাকে। তো এটি মোটামুটিভাবে আমাদের দেহের তন্ত্র। এই তন্ত্রগুলো বিভিন্ন রকমের অঙ্গগুলো নিয়ে গঠিত হয়ে থাকে। ওভারঅল বলতে গেলে আমাদের দেহে এই সমস্ত তন্ত্রগুলো কোনো না কোনো অঙ্গ নিয়ে গঠিত। অঙ্গগুলো আবার বিশেষ প্রকারের কলার সমষ্টি বা কলা নিয়ে গঠিত। কলাগুলি বিশেষ প্রকারের কোষ দ্বারা নির্মিত হয়ে থাকে। ইন্ট্রোডাকশানের ক্ষেত্রে সবার শেষ যে পার্টটা আসছে সেটা হচ্ছে যে এখানে কোন কোন বিজ্ঞানী কী কী আবিষ্কার করেছিলেন। তো তাদের মধ্যে যে সমস্ত বিজ্ঞানীগুলো আবিষ্কার করেন বা যে সমস্ত বিজ্ঞানীরা এই কাজের ক্ষেত্রে সাহায্য করে, তাদের মধ্যে আসছেন উইলিয়াম হার্ভে, যিনি প্রথম রক্ত সংবহন তন্ত্র সম্পর্কে ধারণা দেন। চার্লস শেরিংটন, যিনি প্রতিবর্ত ক্রিয়া সম্পর্কে ধারণা দেন। থমাস এডিসন, যিনি এডিসন ডিজিজ সম্পর্কে ধারণা দেন। বা আমরা টেনে যেটা পড়েছিলাম ইভান প্যাভলভের ক্ষেত্রে, যিনি প্রতিবর্ত ক্রিয়া সম্পর্কে ধারণা দেন। তো এই নামগুলোর ক্ষেত্রে এবং বিজ্ঞানীদের কোন কোন ক্ষেত্রে কী কীভাবে কাজ করেছিলেন সে সম্পর্কে আমরা পরবর্তী অংশগুলোতে পড়ব। এবং আমাদের পরবর্তী যে পার্টটা আছে সেটা হচ্ছে পৌষ্টিক তন্ত্রের অংশের ক্ষেত্রে।